তো হে গেছি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি মালয়েশিয়া থেকে বিদায় নিই আর আমি আমার জন্মভূমি বাংলাদেশে চলে যাই। আমি রেডি টেডি হয়ে হোটেল থেকে বের হয়ে গেলাম চেক আউট করে। এখন আমরা সবাই রওনা দিচ্ছি কার্ড দিয়ে। আমার আঙ্কেলও যাচ্ছে আমার সাথে, আমার ফুফাও যাচ্ছে, আর আমার ড্যাড তো আমার সাথেই আছে। আর এখানে বাইকার্স অনেক স্পিডে বাইক চালাচ্ছে, তাই অনেক সাউন্ড। আর এখন আমার ফুফা বলতেছে তার রেস্টুরেন্টে আবার লাস্ট গিয়ে একটু খেয়ে নিই, কিছু ডিনার করে তারপর আমরা রওনা দিব। আজকে ব্লগটা একটু ডিফারেন্ট, কজ আমি আজকে ফ্লাইটে একা যাব, আমার ড্যাড আমার সাথে যাবে না। আমার ড্যাড আমার পরে আর 2 ঘন্টা পরে তার ফ্লাইট হলো, চায়না যাবে সে। আর কষ্টের কথাটা হলো আজকে আমার মালয়েশিয়ার লাস্ট ব্লগ এইটাই, এরপর আর কোনো ব্লগ আসবে না মালয়েশিয়া। আমি মালয়েশিয়াকে অনেক বেশি মিস করবো, আমার অনেক ভালো লেগেছে মালয়েশিয়া গিয়ে। এখানে আমরা আঙ্কেলের রেস্টুরেন্টে এসে পড়লাম, আমরা কার পার্কিং করে এখন রেস্টুরেন্টের ভিতরে যাব। আর এই রেস্টুরেন্টটা আমার অনেক পরিচিত, এখানে আমি প্রত্যেক দিন এসে আঙ্কেলের কাছে খাইছি। আঙ্কেল প্রত্যেক দিন ট্রিট দিছে, অনেক ভালো লাগছে এখানে গিয়ে। এখানে খাবারটা অনেক মজা, অস্থির। আর এখানে আমি ব্লগ করতে করতে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর এই জায়গাটার নাম হলো সেলেরা জায়া। সো আপনারা যদি মালয়েশিয়া যান এই জায়গাটা অবশ্যই যাবেন। এটা হলো একটা ফুড কোর্টের মতো, অনেক সুন্দর। আর এটার পিছনে তারা সিং করে, গান গায় অনেক মানুষ। এখানে এসে আমি মোটামুটি একটা ভালো ম্যাঙ্গো শেক খেয়ে ফেললাম, অনেক মজা লাগলো। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। পরে ফুফা থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন, আর মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেক দূরে, মালয়েশিয়ার থেকে মানে সিটি থেকে, কুয়ালালামপুর সিটি থেকে এয়ারপোর্টটা একটু ভিতরের দিকে। আমার আঙ্কেল অনেক ভালো ড্রাইভিং করে, অনেক অনেক হাই স্কিল ড্রাইভার, স্কিলের ড্রাইভিং করে। কজ উনি একজন হাইলেক্স ড্রাইভার, উনি হাইলেক্সও চালায়। হাইলেক্স যে চালায় সে তো কিং হয়। এখানে একটা জিটি এর মতো একটা বাইক দেখলাম অস্থির, যেটা আমরা ছোটবেলায় জিটি 5-এ চালাতাম। আর এখানে দেখি হঠাৎ করে পুলিশ আমাদেরকে আটকে দিল, কেন জানি না। আমরা অনেক অফ হয়ে গেছিলাম। পরে দেখি বাইকগুলো এত অস্থির, তাদের বাইকও বিএমডব্লিউ বাইক, তারা পুলিশটা বিএমডব্লিউ বাইক চালায়। আর এখানে হঠাৎ করে তারা দাঁড়িয়েছে, কজ এখান দিয়ে কি মিনিস্টার না বলে কে যাবে আমি শুনছি, আঙ্কেল বলছে। আর এখান দিয়ে আমরা, ওরা যাওয়ার পর আমরাও রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার পরে আমি আব্বুকে বলতেছিলাম যে তারা দেখছো কি মানে হাই সিকিউরিটি মানে সিস্টেম তাদের। আর এখানে আমি আঙ্কেলের গাড়ে একটু গান শুনতেছিলাম। Been spending most gangsters. আজকে ব্লগটা মোটামুটি একটু বড়, তো আশা করব আপনারা একটু ধৈর্য করে দেখবেন। আজকে অনেক ইনফরমেটিভ ভিডিও এটা, আর আমি অনেক ইনফরমেশন দিব বাংলাদেশ বিমানের। তাদের সার্ভিস এত খারাপ আমি আগে জানতাম না। আর এখানে আমরা ট্রলি মলি সব গুছিয়ে ফেলে আমি ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আঙ্কেলরাও আমার সাথে আসবে, আমাকে অনেকটুকু এগিয়ে দিবে তারা। সো এখানে কার পার্কিং এর জন্য দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু তারা লাইক ফলো শেয়ার করে না। সো আমি আশা করবো আপনারা লাইক ফলো করে দিবেন পেজটিকে, আরও বেশি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ব্লগগুলো আরও বেশি ইনফরমেটিভ হবে আর আপনারা অনেক উপকারিত হবেন। সো আশা করি আপনারা লাইক ফলো শেয়ার করে দিবেন। এইখানে আমি এন্ট্রি করতেছিলাম এয়ারপোর্টের ভিতরে, কুয়ালালামপুর এয়ারপোর্ট। এটা হলো কুয়ালালামপুর, অনেক বড় একটা এয়ারপোর্ট। এইখানে আমার আঙ্কেল আমাকে হেল্প করতেছিল ট্রলিটা নেওয়ার জন্য। আঙ্কেল অনেক কষ্ট করে ট্রলিটা ভিতরে নিয়ে যাচ্ছিল, আর আঙ্কেল লাইন বের করে দিচ্ছিল অ্যাকচুয়ালি। আর এখানে আমি যা নোটিস করলাম, আমাদের যে ফ্লাইট, ওই ফ্লাইটের 300 মানুষ দাঁড়িয়ে আছে, বাট আমরা লাইন ব্রেক করে, মানে আমার আঙ্কেল এতই পাওয়ার যে আমরা লাইনটা না মেনে আমরা লাইনের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে কেউ কিছু বলতে পারতেছে না, কজ আঙ্কেলের পাওয়ার বেশি বুঝতে হবে। পরে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আসছি, আমরা লাইনের সাইড দিয়ে গিয়ে একবারে টপে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, কজ এইখানে সামনে হলো চেক করবে বোর্ডিং পাস। সো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আর এটা হলো আমার পাসপোর্ট, আমার পাসপোর্টের মধ্যে আমার সব টিকিট আর এখানে সব কিছু আছে ইনফরমেটিভ জিনিস। সব কিছু শেষ করার পরে আমরা যেখানে আমার লাগতো 2 ঘন্টা, সেখানে আমার আঙ্কেল 1 মিনিটে করে দিয়ে পরে আমরা কিছু খেতে আসলাম। আর এই এয়ারপোর্টের এই সিস্টেমটা একটু অন্যরকম। সো আমার আঙ্কেল আর আব্বু পারতেছিল না, পরে আমি বলছি যে আমি পারি, দাও। পরে আমি করে খাবারটা অর্ডার করে দিলাম। খাবারটা অর্ডার করার পরে খাবার দেওয়ার জন্য এখানে আমি পিন দিচ্ছিলাম। পিন দেওয়ার পরে খাবারটা আসছে।
আজকের ভিডিওতে মেইনলি আমি বাংলাদেশ বিমান নিয়ে কথা বলতে চাচ্ছি, কজ আমাদের কান্ট্রি এত ডেভেলপড, আমাদের পিএম শেখ হাসিনা উনি অনেক ডেভেলপমেন্ট করতেছে, বাট এই বাংলাদেশ বিমানের যে এত ঘাটতি আছে, মানে এটা এত ফালতু একটা বিমান, এত ফালতু একটা সার্ভিস আমি কল্পনাও করতে পারিনি। এখানে আমি খাবারগুলো পার্সেল নিয়ে আমি আর আমার আঙ্কেলকে আর আমার ড্যাডকে বিদায় দিয়ে দিলাম উপরে। ওই যে তারা দাঁড়িয়ে আছে, আর আমার আব্বু একটু পরে ফ্লাইট, 2 ঘন্টা পরে। প্লেন দেখতে পারতেছেন, এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আমি এখানে অনেকগুলো ছবি তুলছি। এয়ারপোর্টে ঢুকিয়ে আমি খাবার খাওয়ার জন্য বসে গেলাম। দেখতে পারেন ইন্ডিয়ান এয়ারলাইন্স, আবার চায়না সাউথার্ন, এগুলো কত ভালো সার্ভিস দিচ্ছে, এগুলো কত মানে মানে আমি ওইটাতে সাফার করে আমি মানে টাস্কি খেয়ে গেছি, এরকম একটা অবস্থা। এখানে আপনারা যদি মানে আমি একটা কথাই বলবো, যদি কখনো মানে প্লেনে উঠতে চান বা প্লেনে সাফার করতে চান এক দেশে থেকে আরেক দেশে, কখনো আপনারা বাংলাদেশ বিমানের প্লেনের টিকিট কেটেন না। এটা আমার লাইফের অনেক বড় একটা ভুল ছিল, এটা আমি আর কখনো করব না। এখানে অনেক তাড়াহুড়ার পর আমরা প্লেনের মধ্যে আসে পড়লাম, কজ আমাদের প্লেন আজকে 5 মিনিটের জন্য প্রায় মিসই করে ফেলছিলাম। আর এখানে বাংলাদেশ বিমানের এত ফালতু সার্ভিস, তারা যে প্লেস চেঞ্জ করছে তারা আমাদেরকে বলে না। এখানে 250 প্যাসেঞ্জারের মতো তারা প্লেন মিস করছে, পুরো প্লেনই খালি ছিল। আর এখানে কিছু কিছু মানুষ ছিল, আমার সাথে ছিল, আর কিছু কিছু মানে যারা এডুকেটেড তারা হলো নিয়ে আসতে পারছে মানুষগুলোকে। তাদের এখানে উচিত ছিল বাংলাদেশ বিমানে মানুষগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসা, কজ তারা যে প্লেস চেঞ্জ করছে এটা কিন্তু সব প্যাসেঞ্জাররা জানে না। আর সব প্যাসেঞ্জাররা কিন্তু এডুকেটেড না, সো তারা জানবে কীভাবে যে তাদের প্লেন কোথায়। তারা এমনি টিকিটের যেটা দেওয়া মানে প্লেনটা কই সেটাই দেখায় দেখায় আসতেছে যে ভাই এই প্লেনটা কই একটু দেখেন না। তারা বলে দিতেছে এইদিকে, একজন বলে এইদিকে, আরেকজন বলে ওইদিকে, সো তারা এইদিকে যাচ্ছে। আর এরকম করতে করতে 250 মানুষ প্লেনটা মিস করে ফেলছে। আর আমার অনেক কষ্ট লাগছে। আমার সাথে আরেকটা আঙ্কেল ছিল, উনি অন্যদিকে চলে গেছিল, বাট ওনাকে আমি আর দেখতে পাইনি। সো আমিও তো প্লেন মিস করে ফেলতাম অলমোস্ট। সো তাদের এই সার্ভিসটা আমার একবারই ফালতু লাগছে। আমি এরকম সার্ভিস মানে আশা করিনি তাদের থেকে। আর তারা যে এরকম করবে, তারা যেহেতু প্লেসটা চেঞ্জ করছিল প্লেনের, সো তারা প্যাসেঞ্জারগুলোকে নিয়ে আসতে পারতো। আর প্যাসেঞ্জার না হলে মাইকিং করে বলে দিতে পারতো যে আমরা প্লেনের প্লেস চেঞ্জ করছি, আপনারা ওইখানে চলে আসুন। বা টিকিটের যেই প্লেসটা দেওয়া আছে সেই প্লেসে গিয়ে দেখে কেউই নেই। পরে ওই প্লেসের থেকে মানে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট অনেক বেশি বড়, এক প্লেসের থেকে আরেক প্লেস যাইতেই অনেকক্ষণ লাগে। আর এখানে আমি এনজয় করতেছি, মানে এখানে কুয়ালালামপুরটা ঘুরে দেখাইতেছিল, পুরো বুকিত বিংতান, তারপরে গ্লেন্টিং আইল্যান্ড সব কিছু দেখা যাইতেছিল, সব কিছু এখানে দেখা যাইতেছিল। পুরো কুয়ালালামপুর শহরটা, প্যাটালিং যায় পুরো শহরটা দেখা যাচ্ছিল এখান থেকে। অনেক এনজয়েবল একটা মোমেন্ট ছিল। বাট আমার এই টাইমে এখন আমি এনজয় করতেছি, বাট ওই টাইমে আমার অনেক কষ্ট লাগতেছিল, কজ আমি এতগুলা মানুষকে দেখলাম যে তারা প্লেনটা মিস করতেছে। এমনও মানুষ ছিল তারা 10 বছর 20 বছর পরে বাংলাদেশে ফিরতেছে। আর আমার ট্যুরটা অনেক শর্ট ছিল, আমি মাত্র 7 দিন থাকছি এখানে, আবার পরে আবার যাব একা একা। মানে কুয়ালালামপুর যে জায়গাগুলোতে আমি গিয়ে না দেখতে পারছি, সেই জায়গাগুলো আমি এখান থেকেই দেখে ফেলতে পারতেছি। মানে এত বড় শহরটা আমি মানে কি বলবো, আমি বুঝাইতে পারবো না। আমার অনেক ভালো লাগছে। বাট বাংলাদেশ বিমানের সার্ভিসটার কথা মনে পড়লে ভাই আমার আর বিদেশ যাওয়ার ইচ্ছা নাই, সরি। আর বাট এখানে অনেক মজা লাগছে, এটা বারে বারে প্লেনটা ঘুরাইতেছিল, আমার ভয়ও করতেছিল, কজ এটা বাংলাদেশি প্লেন। আর বাংলাদেশি প্লেন অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেশি বেস্ট। একটা মনিটরও এখানে চলতেছিল না, মনিটরগুলো সবগুলো নষ্ট, মানে কি বলবো, বলার মতো কিছু না। সিটগুলোর কন্ডিশন এত খারাপ যে মনে হইতেছে আমরা ফ্রিতে যেতেছি, ফ্রিতে তারা আমাদেরকে বাংলাদেশে নিয়ে যেতেছে। আর ওইখানে ওই যে হলুদ হলুদ যে লাইনটা দেখা যাচ্ছে, ওইটা হলো কুয়ালালামপুরের রোড। ওই রোডটা দিয়ে আমরা আসছিলাম এয়ারপোর্টে। এটা হলো অনেক বড় একটা রোড দেখা যাচ্ছে। আর এই সিটিটা হলো প্যাটালিং জায়া সিটি। প্লেনটা অনেক ঘুরতেছিল, মানে যাচ্ছিল না, খালি কুয়ালালামপুর সিটিটাই ঘুরতেছিল, মানে বারে বারে ঘুরে ঘুরে মানে আমাদেরকে দেখাচ্ছে এরকম মনে হইতেছিল, ট্যুরিস্ট গাইড আমাদের। সো আমরা অনেক মজা পাই এখানে, অনেক ঘুরতেছিল। আর প্লেনটা একবার ব্যাকা হয়েছিল। আর এখানে আমাদের প্লেন পুরো ফাঁকা ছিল, মানে অলমোস্ট পুরো ফাঁকা ছিল, কজ আমি যতটুকু দেখছি 250 প্যাসেঞ্জারের মতো মিস করছে। বাট এখানে বলছে মাইকে যে 300 থেকে 350 প্যাসেঞ্জার মিস করছে। আর এখান থেকে সব বিদেশে থাকতো তারাই মিস করছে। আর এখানে আরও ক্লিয়ারলি সিটিটা দেখানোর জন্য আমি মানে অনেক ভালো করে চেষ্টা করছি ক্লিয়ারলি সিটিটা দেখানোর জন্য। এখানে ক্লিয়ারলি সিটিটা দেখা যাচ্ছিল, পুরা কুয়ালালামপুর সিটি।
এখানে অনেকক্ষণ ঘুমানোর পর আমরা বাংলাদেশে এসে পড়লাম। এইটা আমাদের বাংলাদেশে এখন মানে ভোর 5টা বাজে, মানে এখনো সকাল হয়নি বলতে গেলে আর কি। সো আমরা এখানে এসে পড়লাম। বাংলাদেশ এসে এখানে আমি মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি আস্তে আস্তে। বাংলাদেশ বিমানে সার্ভিস এরকম কি বলবো, আমি ঘুমাইতেও পারিনি ভালো করে। আমার সিটও পড়ছে একবারে মানে ওই ফ্যানটার সাথে, মানে বড় ইঞ্জিনের সাথে। আর আমি পিছনে যেতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু আমি যাইনি, কজ অ্যাজ এ রুলস আমার যেটা রুলস হিসেবে যেটা করা লাগবে সেটাই আমি করবো। আর বাংলাদেশে যে উত্তরা সিটিটা দেখা যাচ্ছে, বলতে গেলে উত্তরায় একটা আলাদা সিটি, ঢাকা সিটির ভিতরে আরেকটা সিটি হলো উত্তরা সিটি আর মিরপুর সিটি। মানে এই দুইটা এত বড়, মানুষ শেষই করতে পারবে না এমন। এই যে আমাদের উত্তরা দেখা যাচ্ছে। আর বাংলাদেশ বিমানের ইঞ্জিনের এত সাউন্ড, আপনারা যদি উঠেন মনে করবেন যে কখন জানি বিমানটা পড়ে যেতেছে, এমন একটা অবস্থা বাংলাদেশ বিমানের। এখানে এসেও অনেকক্ষণ ঘুরছে, প্লেনটা ল্যান্ড করতে দেরি করছে। মানে বাংলাদেশ বিমানের মানে প্যাসেঞ্জারটা না কি বুঝতেছিলাম না, না প্রবলেম তাদের বুঝিনি আমি। পরে অনেকক্ষণ পরে ল্যান্ড করতেছিলাম। এই যে এটা আমাদের উত্তরা দিয়াবাড়ি, এখানে আমরা ল্যান্ড করতেছি। মানে ল্যান্ড করার সময় অনেক ভয় করে, কিন্তু তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য ফুটেজ নিয়ে নিলাম। এটা হলো আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আগে ছিল জিয়া রহমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাট শেখ হাসিনা এসে চেঞ্জ করে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েছে। আমি শাহজালাল মাজারেও গিয়েছিলাম, শাহপরান মাজারে গিয়েছিলাম, তারা মামা ভাগিনা। আর এখানে যখন ব্রেক করতেছিল তখন আরও বেশি ভয় করতেছিল, অনেক মানে কেমন যেন ডেঞ্জারাস একটা থিং। আর বাংলাদেশ বিমান যখন ব্রেক করে তখন অনেক কাঁপাকাঁপি করে, আর প্লেনে অনেক কাঁপাকাঁপি করে। আর যে উপরে যে লাগেজগুলো রাখছিল ওগুলো যেমন পড়ে যাবে এমন একটা অবস্থা বাংলাদেশ বিমানের। আর এটা একবারে মানে অনেক ডেঞ্জারাস একটা মোমেন্ট ছিল আমার, তাও আমি ভিডিও করতেছিলাম। এটা মানুষ তাকিয়েও ছিল, অনেকগুলো মানুষ। আর ওই যে ওগুলো কাঁপতেছিল, উপরে যে শিল্ডগুলো আছে না ওগুলো সবগুলো কাঁপতেছিল, অনেক জোরে জোরে কাঁপতেছিল। আর ওই যে আমাদের বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমি প্লেন থেকে নেমে গেছি, প্লেন থেকে নেমে ফুটেজটা এখানে আমি ভিডিও করে দেখাচ্ছি যে এটা হলো বাংলাদেশ বিমান প্লেন। প্লেনটা অনেক বড় হলে কি হবে, প্লেনের ভিতরে কিছুই নাই। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখার জন্য কত মানুষ ছিল। আর এখানে দেখি মাত্র 100-200 মানুষ হবে আমাদের সাথে প্লেনে আসছে, অথচ মনে হয় 300-400 মানুষ এই প্লেনটা মিস করছে খালি। পরে প্লেনে থেকে নেমে এখানে 2-3টা পিক তুললাম বাংলাদেশ বিমানের সাথে। পিক তুলে তো দেখাতে হবে যে বাংলাদেশ বিমানে আসছি। পরে পিক তোলার পর এখানে আমরা বাসে উঠে গেলাম। এই বাসগুলো হলো বাংলাদেশ এয়ারলাইন্সের, মানে বাংলাদেশ এয়ারলাইন্সের পার্সোনাল বাস। এগুলো প্লেনটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর বাহিরের দিক দিয়ে, কিন্তু ভিতরের সার্ভিস অনেক বেশি খারাপ। কোনো কিছুই ভালো করে কাজ করে না, কোনো লাইটই ভালো করে কাজ করে না, খালি ইঞ্জিনটা যে কোনো মতো চলতেছে সেটাই বেশি তাদের জন্য। সো আমি আশা করব শেখ হাসিনা প্রাইম মিনিস্টার উনি কিছু একটা স্টেপ নেবে এইটার জন্য। কজ মানুষ বাংলাদেশে অনেক বিদেশি মানুষের এই বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে যদি এই অবস্থা দেখে প্লেনের বাংলাদেশ এয়ারলাইন্সের, তো তারা অনেক বেশি বদনাম করবে। আমি আশা করি আমি বাংলাদেশে থেকে আমি এত বদনাম করতেছি এই প্লেনটার, আর তারা তো মনে হয় কি বলবে না বলবে যে বাংলাদেশ গেছিলাম, তারা তো একটা বস্তি দেশ, এরকম কিছু বলবে তারা। সো আমি আশা করবো যে এই প্লেনটা ভালো একটা সার্ভিস করবে, বা এই প্লেনটা বাদ দিয়ে নতুন একটা বাংলাদেশ এয়ারলাইন্স প্লেন বানাবে। ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর আমার ব্লগটা এতটুকুই আজকে, বেশি থাকবে না, কজ এই ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে। আর যারা যারা দেখবেন ব্লগটা আশা করি লাইক ফলো শেয়ার করবেন পেজটিকে, আরও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর এই বাংলাদেশ বিমানে কখন উঠবেন না। আর বাংলাদেশের ভিতরে এয়ারপোর্টের ভিতরে সার্ভিস অনেক খারাপ। আমার এক লাগেজ মানে আমার তিনটা ছিল, একটা আঙ্কেলের ছিল, একটা আমার ছিল, আর একটা ছিল। মানে একটা এক জায়গা থেকে পাইছি, আরেকটা আরেক জায়গা থেকে পাইছি, এরকম একটা অবস্থা। আমি মনে হয় 3 ঘন্টা শুধু লাকেজ কালেকশনের এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিলাম। মানে মানে এক লাকেজই বারে বারে মনে হয় 20-30 বার আসতেছিল। মানে আমার লাকেজ আসতেছিলই না, আমি মানে পুরো হতাশ হয়ে গেছিলাম এই জায়গাটার মধ্যে। 3-4 ঘন্টা পরে আমি আমার সবগুলো লাকেজ পাইছি, মানে তাও আবার এক জায়গা থেকে না, সব বিভিন্ন জায়গা থেকে। পরে আমি এখান থেকে নিয়ে বের হয়ে গেছি, আর ভালো করে চেকিং করে নিয়েছি যেগুলো আমারই নাকি। পরে আমি একবারে শিওর হয়ে আমারগুলো নিয়ে আমি বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। আমার এখানে মানে বাংলাদেশের মানে সবগুলো দেশ, চায়না আর হলো মালয়েশিয়া, মানে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর বাংলাদেশে এসে আমার সব মাথা নষ্ট হয়ে যায়। মানে বাংলাদেশে যারাই আসে তারাই অনেক সাফার করে, আর বিদেশিরা আসলে মনে হয় বদনাম করতে করতে ওদের দেশে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো আশা করবো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের একটু ভালো কিছু করা উচিত। আমি এখান থেকে বেরিয়ে গেছি। আর আজকে ব্লগটা এতটুকু, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আর এখানে অনেক ভিড় ছিল, আপনারা ভালো করে থাকবেন, হারিয়ে যাবেন না।
সো গুড বাই, আর দেখা হবে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আমার ব্লগ একটু দেরি হচ্ছে, তার জন্য সরি। আর রেগুলার ব্লগ করব কিছুদিন পর থেকে। এখন বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, সো কিছুদিন পর থেকে রেগুলার নিউ ব্লগ পাবেন।